আই লাভ ইউ কথা উইল ইউ ম্যারি মি? কোচিং এর ঠিক সামনে একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে কথার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে কথাগুলো বলল নীরব। চোখ কপালে তুলে নীরবের দিকে তাকিয়ে আছি। এভাবে সবার সামনে প্রপোজ করে বসবে ভাবতেই পারছি না। এখন ঠিক কিভাবে রিয়েক্ট করব বুঝতে পারছি না। নীল ব্যতীত কারো সম্পর্কে এরকম আমি ভাবতেও পারি না। আর তো নীরব ভাইয়াকে তো দেবরের রূপেই ভেবেছি সব সময়। কিন্তু এটা কি হলো? কিছুক্ষণ আগে কোচিং এ গিয়ে দেখি নিতু আসেনি। হয়তো তানিয়া আপু আর দুলাভাই বেড়াতে এসেছে তাই আসেনি। আমি আর তুলিই ছিলাম শুধু। আজ একবারের জন্যও নীলের দিকে তাকাইনি। সারা ক্লাসে মাথা নিচু করে বইয়ে মুখ গুজে বসেছিলাম। নীলের দিকে তাকালেই আবার পাগলামি শুরু হয়ে যাবে। আমার আত্মসম্মানকে এভাবে বিসর্জন তো দিতে পারব না তার সামনে। তাই তার দিকে তাকানোই ছেড়ে দেব। পুরো ক্লাসে নীলের মনোযোগ কথার উপর ছিল। এই 3 দিন কথাকে না দেখে খুব কষ্টে তার সময় কেটেছে। আগে কথার পাগলামিগুলো বিরক্তিকর লাগত তার কাছে, কিন্তু এই কয়েকদিন সে এই পাগলামিগুলো মিস করেছে। কথার চাঞ্চল্যতার কমতি খুব ভালোভাবেই অনুভব করছে নীল। সে নিজেও ভাবেনি সে কথার প্রতি দুর্বল হয়ে যাবে। না ভাবলেও সে জানে কথার প্রতি আসা তার সব আবেগ অন্যায়। এই তুচ্ছ আবেগের জন্য ছোটবেলার বন্ধুত্বকে হারাতে পারবে না সে। কিন্তু কথার এভাবে তাকে ইগনোর করাও সে মানতে পারছে না। নীল মনে প্রাণে চায় সবকিছু আগের মতো হয়ে যাক, কিন্তু তার ইচ্ছা কতদূর পূর্ণ হয় এটাই দেখার বিষয়। কোচিং এর শেষ ক্লাসটা নীলের অন্য এক বন্ধু করাই। তাই নীল তার ক্লাস শেষ করে কোচিং এর সামনের চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। কথা আর তুলি ক্লাস শেষ করে কলেজে যাওয়ার জন্য এগুতে থাকে। কিন্তু কোচিং থেকে বেরিয়ে চায়ের দোকানের সামনে যেতেই নীরব পথ আটকে দাঁড়ায়। কথার কিছু বুঝে উঠার আগেই নীরব পিছন থেকে গোলাপের গুচ্ছ সামনে এনে হাঁটুতে বসে পড়ে। ঘটনার আকস্মিকতায় কথা চমকে উঠে। সেই সাথে নীলও অবাকের শেষ সীমায় পৌঁছে যায়। নীলের নিজের ভাই যে কথাকে সবার সামনে প্রপোজ করতে পারে সেটা নীলের ধারণার বাইরে ছিল। নীল নিজে যেখানে বন্ধুত্ব নষ্ট হবার ভয় নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখছে, সেখানে এসব কিছু তার হজম হচ্ছে না। বর্তমান একটু আশেপাশে তাকাতেই দেখলাম এক গাদা মানুষ জড়ো হয়ে তামাশা দেখছে। এই জনগণেরও কোনো কাজ নেই, খালি খালি বসে থাকে আর মানুষের জীবন নিয়ে গবেষণা করে। ভিড়ের মাঝে নীলকে দেখে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। নীল অগ্নিমূর্তি ধারণ করে তাকিয়ে আছে আমার আর নীরবের দিকে। নীলের চেহারা দেখে মনে হচ্ছে এখনই আমাকে খেয়ে ফেলবেন। হার্টটা অসম্ভব দ্রুত বিট হচ্ছে। তবে আজকে ভালোবাসার অনুভূতির জন্য নয়, আজকে তো ভয় বুক কাঁপছে। বলো না কথা, করবে আমাকে বিয়ে? নীরব আমি মোমানে দেখো, আমি অন্য সবার মতো রিলেশন করে মজা নিতে চাই না। আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। মানে কি? তোমাকে আগেও আমি অনেক দেখেছি। নিতুর সাথে তুমি বাসায় আসতে, কিন্তু কখনো খারাপ চোখে দেখিনি। তানিয়া আপুর হলুদে তোমাকে প্রথমবার শাড়িতে দেখলাম। আগে শুধু শুনেছি মেয়েদের শাড়িতে অপরূপা লাগে। তোমাকে শাড়িতে দেখার পর এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। সেদিনের পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন এমন অবস্থা যে তোমাকে ছাড়া আর একদিনও কাটবে না আমার। এসব কি বলছেন নীরব ভাইয়া? আমি আপনাকে সবসময় কাব্য ভাইয়ার মতোই দেখেছি। এতদিন যাই ভেবেছ, এখন তো আমাকে নিয়ে নতুন করে ভাবতে পারো। এমন তো না যে আজকেই আমাকে উত্তর দিতে হবে। তুমি তোমার সময় নাও, যত সময় দরকার সবটাই নাও, তারপর উত্তর হ্যাঁ দাও। কি মুশকিল রে বাবা! যার ভালোবাসা চাই সে পাত্তা দেয় না, আর যাকে দেবর মনে করি সে ভালোবাসা চায়।
নীল এখনো আগের ভঙ্গিতেই তাকিয়ে আছে আমাদের দিকে। তফাতে শুধু এটুকুই, এখন তার চোখ নিয়ে আগুন ঝরছে, আর সেই আগুনে আমি যেকোনো সময় জ্বলে পড়ে যাব। জামাইয়ের সামনে দেবর প্রপোজ করছে বিয়ের জন্য। ও ভাই মারো মুঝে মারো বলে চিৎকার করতে ইচ্ছে করছে। কথা কিছু একটা তো বলো। কদিন সময় চাও বলে দাও, আমি অপেক্ষা করব। কোজ আই লাভ ইউ। লে হালুয়া। জামাইজির খবর নাই আর দেবরজি আমাকে লাভ ইউ বলছে। ভাইয়া আপনি আগে সোজা হয়ে দাঁড়ান। অনেক অস্বস্তি হচ্ছে আমার, আপনি এভাবে বসে আছেন। তুমি আগে বলো আমাকে বিয়ে করবে। ভাইয়া পাগলামো বন্ধ করেন। মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা। সরি কথা। আসলে তোমার সামনে এলেই নিজেকে গুলিয়ে ফেলি। সো সরি। তোমাকে আমার জন্য সবার সামনে লজ্জা পেতে হলো। আমি চলে যাচ্ছি। তুমি তোমার সময় নিয়ে আমাকে উত্তর জানিয়ে দিও। নীরব ভাইয়া গোলাপগুলো জোর করে আমার হাতে গুজে দিয়ে চলে গেলেন। গোলাপ হাতে নিয়ে হ্যাবলা কান্তের মতো নীলের দিকে তাকিয়ে আছি। আর নীল রাগে সাপের মতো ফুসফুস করছে। আচ্ছা নীল রাগ হচ্ছেন কেন? আর আমিই বা ভয় পাচ্ছি কেন? নীল তো আমাকে ভালোবাসেই না, তাহলে আমাকে অন্য কেউ প্রপোজ করলে তো তার কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে কেন সে এমন ফুঁসছে রাগে? আচ্ছা এমন নয়তো নীল আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। ডাল মে কুচ কালা হেই। নীল কি জেলাস ফিল করছে নীরবের আমাকে প্রপোজ করাতে? যদি সত্যি এমন হয় তাহলে এই জেলাসিটা আমি কাজে লাগাতে পারি। নীলের মনে আমার জন্য ভালোবাসা থাকলে নীরবের সাথে আমাকে দেখে সে অবশ্যই জেলাস হবে। নীলের ভালোবাসায় তো আর কম নির্লজ্জ হইনি, এই শেষ উপায়টা অবলম্বন করতে দোষ কি? নীল আমার আত্মসম্মানে আঘাত করেছেন, কিন্তু তবুও তাকে ভালো না বেসে থাকতে পারি না। নীলের ভালোবাসা পাওয়ার লোভ ছাড়তে পারি না। কেন আমি এত বেহায়া? কেন বারবার খালি হাতে ফেরার পরেও মন তাকেই কাছে পেতে চায়? এই প্রশ্নগুলোর সঠিক কোনো উত্তর আমার জানা নেই। হয়তো উত্তর একটাই, তাকে খুব ভালোবাসি। সেদিন কলেজের কোনো ক্লাসেই আমার মন বসেনি। বারবার ঘুরে ফিরে আমার মস্তিষ্ক নীলের মধ্যেই আটকে ছিল। ছুটির পর তুলি আর আমি হেঁটে যাচ্ছি চৌরাস্তা পার হয়ে। সকালে কি হলো বলতো? তুই তো নীল ভাইয়াকে ভালোবাসিস, আর নীরব তোকে প্রপোজ করল। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? হলো তো বটেই, কিন্তু এমন কিছু হবে কে জানত? নীল ভাইয়া সবটাই দেখেছেন। এখন সে কি করবেন? আবার নীরব যদি জানতে পারে তোর আর নীল ভাইয়ার ব্যাপারে, তখন কি হবে? নীল আর আমার ব্যাপারে মানে? নীল আমাকে কখনোই ভালোবাসেনি। নীলকে আমি একতরফা ভালোবেসে এসেছি সব সময়। আর রইল নীরব ভাইয়া, তাকে আমি সব বুঝিয়ে বলবো। দেখ কথা, আমার বিশ্বাস আজ নয়তো কাল নীল ভাইয়ার মনেও তোর জন্য ভালোবাসা জন্মাবে। সেটা নিতান্তই একটা স্বপ্ন। স্বপ্ন আর বাস্তবতা অনেক পার্থক্য। নীল আমাকে কখনোই ভালোবাসেনি, হয়তো আর ভালোবাসবেনও না। তুই তো জ্যোতিষী, তাই না? আচ্ছা শুন, একটা আইডিয়া মাথায় দৌড়াচ্ছে। বলে ফেল। কি বলবি? না কিছু না, তুই যা। বল না। বললাম তো কিছু না, যা তুই। হুম, যাচ্ছি। গোধূলি বেলা শুরু হয়ে গেছে, আকাশে মেঘেরা লুকোচুরি খেলছে। ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। অনেকদিন পর আজ এক ধরনের ভালো লাগা কাজ করছে। নীলের ভালোবাসা পাওয়ার লোভটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। মনকে হাজার বেঁধে রেখেও নীলের জন্য ভালোবাসা কমাতে পারিনি। আরও একবার বেহায়া আর ছ্যাচরা উপাধিটা পেতে চলেছি আমি। কিন্তু এসবের মাঝে নীরবের তো কোনো দোষ নেই। নীরবকে ইউজ করে নীলের ভালোবাসা পেতে চাইছি আমি। ছি, কত বড় অন্যায় করতে যাচ্ছি আমি। কারো ফিলিংস নিয়ে খেলে আমি কিভাবে সুখী হতে পারব? বৃষ্টি শুরু হয়ে গেছে।
শ্রাবণের এই মেঘ যদি আমার ভালোবাসাকে আমার কাছে এনে দিত, এই বর্ষণের ধারা যদি আমার ভালোবাসা না পাওয়ার কষ্ট আর হাহাকার ধুয়ে নিয়ে যেত, তাহলে কি খুব ক্ষতি হতো। সেদিন রাতটা কি করব সেটা চিন্তা করতে করতেই কেটে গেল। নীলকে পাওয়ার লোভটা তীব্র আকারে কাজ করছে আমার মধ্যে। একই সাথে নীরব ভাইয়ার সাথে অন্যায় হবে সেই দুশ্চিন্তাটাও আছে। বুঝতে পারছি না কি করব। পরদিন সকালে নিজে থেকেই খুব তাড়াহুড়া করে কোচিংয়ে গেলাম। আজ কলেজ অফ, সেজন্য আম্মুকে বলে এসেছি নিতুদের বাড়িতে যাব তানিয়া আপুর সাথে দেখা করতে। যদিও উদ্দেশ্য তানিয়া আপুকে দেখা নয়, মূল উদ্দেশ্য নীরবকে নীল আর আমার সম্পর্কে সব জানিয়ে দেওয়া। আগে নীরবকে সব বলে তারপর হেল্প চাইব নীলকে একটু জেলাস ফিল করানোর কাজে আমার সাথে থাকার জন্য। নীরব ভাইয়াকে রাজি করানো কোনো ব্যাপার না। নীরব ভাইয়া নীলের মতো যমরাজ না। আজকে নীল ভাইয়া কোচিংয়ে আসেনি, জানি না কেন। তবে নিতু এসেছে। কোচিং শেষে তুলিকে বিদায় দিয়ে নিতুর সাথে খান বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। খান বাড়িতে পৌঁছে তানিয়া আপু আর রাজীব দুলাভাইয়ের সাথে দেখা করে নীরব ভাইয়ার ঘরের দিকে এগিয়ে গেলাম। কিন্তু ঘরে ঢোকার আগেই কারো সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। এই বাড়িতে এলেই আমি ধাক্কা উষ্টা সব খাই। কুফা একটা বাড়ি, এই কথা দেখে চলতে পারিস না? যখন দেখি তখনই আমার সাথে যেচে একটা ধাক্কা খেতে আসিস। ভ্রু কুঁচকে নয়নতারা বেগম কথাগুলো বললেন। আসলে খালাম্মা আমি আপনাকে দেখিনি। কোনো খেয়ালে থাকিস যে সামনে কে আছে দেখতে পাস না? আপনার ছেলের খেয়ালেই তো থাকি। বিড়বিড় করে। কি বললি? ককই কিছু না তো। শোন কথা, তুই নিতুর বান্ধবী, তাই আমারও মেয়ের মতো। কিন্তু তোকে বুঝতে হবে, এই বাড়িতে দুইটা যুবক ছেলে আছে। আর তুইও এখন ছোট না, বেশ বড় হয়েছিস। আমি চাই না আশাপাশে লোকজন কথা বলার সুযোগ পাক। তাই এখন থেকে এই বাড়িতে আসা যাওয়াটা একটু কমিয়ে দে। আমি কি কিছু ভুল করেছি খালাম্মা? ভুল এখনো করিসনি, কিন্তু করতে কতক্ষণ? এমনিতেও তুই নীলের প্রতি অনেক দুর্বল। দুর্বলতাটা কাটিয়ে উঠো। নয়নতারা খালাম্মার কথায় আমি এক প্রকার চমকে উঠলাম। খালাম্মা কিভাবে জানলেন? কপাল বেয়ে চিকন ঘাম দিচ্ছে। এখন কি হবে? নীল তো আমাকে ভালোবাসলেনই না, তবুও কি সবাই সবকিছু জেনে যাবে? সেদিন রাতে ছাদ থেকে নামতে দেখেই বুঝেছিলাম সব, কিন্তু চুপ করে থাকাটাই শ্রেয় মনে করেছি। নীল এর থেকে যত দূরত্ব বজায় রাখবি তত ভালো তোর জন্য। এসব বয়ঃসন্ধিকালের আবেগকে প্রশ্রয় দিস না। নীল আর তোর একসাথে কোনো ভবিষ্যৎ নেই। যা নিতুর সাথে আড্ডা দে, আমি রূপাকে দিয়ে নাস্তা পাঠিয়ে দিচ্ছি। দুই চোখ ইতোমধ্যে পানিতে টইটুম্বুর হয়ে গেছে, যে কোনো সময় বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। আমার সাথেই সবসময় এমন কেন হয়? কি দোষ করেছি আমি যার জন্য কারো প্রিয় হয়ে উঠতে পারলাম না কখনো? নীলকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু তার চোখে আমি চরিত্রহীন। আজকে নীলের মা সরাসরি বলে দিল নীলের থেকে দূরে থাকতে। আমি তো নীলকে ভালোবাসি। এটা তুচ্ছ বয়ঃসন্ধিকালের আবেগ না। কেন কেউ বুঝতে চায় না? এটা ভালোবাসা। আমি নীলকে ভালোবাসি। নীরব ভাইয়ার ঘরের সামনে থেকে চলে যাচ্ছিলাম, তখন নীরব ভাইয়া ঘর থেকে বেরিয়ে এলেন। কথা তুমি? আমার ঘরের সামনে? কিছু বলতে এসেছিলে আমাকে? বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো না, ভিতরে এসে বসো। কদিন পর তো এই ঘরটা তোমার ঘর হবে। কান্না চেপে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বললাম, ভাইয়া আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ। যদি একটু সময় দিতেন। আমার সব সময় তো তোমার জন্যই। বলো না, কি বলবে? এভাবে নয়, একটু একা কথা বলার সুযোগ যদি পেতাম। প্রেম তো মনে হচ্ছে জমে ক্ষীর হয়ে গেছে তোদের, তাচ্ছিল্যের সুরে কথাটা বলল নীল।
কি যে বলিস নীল, যা দেখছি তাই বললাম আর কি। এখন থেকেই একা দেখা করতে চায়, একা কথা বলতে চায়। এতেই বোঝা যায় তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে কথা। নীল প্লিজ কাব্যকে কিছু বলিস না। সময় হলে আমিই সব বলে দেব কাব্যকে। তারপর বাবাকে বলে আমার আর কথার বিয়েটা ঠিক করে নেব। নীরবের মুখে তারার কথার বিয়ের কথাটা নীলের বুকে তীর মতো বিঁধল। তীর বুকের এপার উপার বেরিয়ে গেলে যতটা ব্যথা পাওয়া যায় হয়তো নীল তার থেকেও বেশি কষ্ট পেয়েছে। তবুও জোরপূর্বক মুখে একটা হাসি ফুটিয়ে কথার দিকে তাকাল। ভাই তুই আমার আর কথার সম্পর্কে খুশি তো? নীরব: খুশি হব না কেন, অনেক খুশি আমি। কিন্তু একটু সাবধান ভাই, আজকালকার মেয়েরা জামা পাল্টানোর মতো ভালোবাসা পাল্টায়। আজ একজনকে ভালোবাসি বলে কাল অন্য কারো হাত ধরতে এদের সময় লাগে না। নীলের কথার মানে বেশ ভালোই বুঝতে পারছি আমি। এবারও সে আমাকে কথা শোনাচ্ছে, কিন্তু এবার আমি নির্দোষ। নীরবের সাথে আমি শুধু কথা বলতে এসেছিলাম, আর নীরব সেই কথা বলাটাকে সম্পর্কের নাম দিয়ে দিল। এই খান বাড়ির ছেলেরা পারেও বটে। কথা এমন না নীল, ও অনেক ভালো। হ্যাঁ আমি জানি কথা এমন না। কথা আমার স্টুডেন্ট, ও কেমন সেটা কি আমি জানব না? নীরবের সামনে এসব কি হলো? প্রচণ্ড রাগ নিয়ে নীলকে কথাটা জিজ্ঞেস করল। কথা কি হলো? এসব কথার কি মানে? কেন বললেন নীরবকে এসব? কি বললাম? কিছুই বুঝেন না তাই না? কি বুঝতে হবে? আপনি এমন কেন নীল? কেন সবসময় এমন করেন? আমার মনের অবস্থা কি একবারও বুঝতে পারেন না? কতটা ভালোবাসি আপনাকে আপনার ধারণাও নেই। এই ভালোবাসার জন্য বারবার আপনার অপমানের পরেও ফিরে আসি আপনার কাছে, নির্লজ্জের মতো। তবুও আপনার চোখে আমি খারাপ। কেন আপনার চোখে আমি খারাপ বলুন তো? একটা কারণ দেখান আমাকে। নীরব ভাইয়া আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই বলেই শাড়ির আঁচল ফেলে কোমর জড়িয়ে ধরে। সম্পর্ক নেই বলেই মাঝ রাস্তায় গোলাপ নিয়ে প্রপোজ করে। আর সম্পর্ক নেই বলেই একা কথা বলার ইচ্ছা জাগে, তাই না রে কথা? আপনি ভুল বুঝছেন। আমি ভুল বুঝছি? আমাকে কি ছোট বাচ্চা মনে হয় তোর? আমি কিছুই বুঝি না। ব্যাপারটা বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে আর তুই বলছিস আমি ভুল বুঝছি। তোকে সেদিন এত বাজে বাজে কথা বলার পর থেকে অপরাধবোধে ভুগছিলাম। ভেবেই নিয়েছিলাম তোর প্রতি অনেক অন্যায় করে ফেলেছি। যা যা বলেছি তা বলা আমার একদম ঠিক হয়নি। সুযোগের অপেক্ষায় ছিলাম তোর কাছে ক্ষমা চাওয়ার। কিন্তু আমি তো ভাবতেই পারিনি তুই গাছেরটাও খাবি তলারটাও কুড়াবি। আমাকে ভালোবাসি বলে নীরবের সাথে সম্পর্ক করবি। এত প্ল্যানিং কিভাবে করিস একটু বলবি? আপনি আবারও আমাকে ভুল ভাবছেন। কিন্তু বিশ্বাস করেন এবার আর বিন্দুমাত্র ইচ্ছা বাকি নেই আমার মধ্যে আপনার ভুল ভাঙার। সত্যি বলতে আমি ক্লান্ত হয়ে গেছি। ধৈর্য জিনিসটা আমার মধ্যে একদমই নেই। তবুও অনেক চেষ্টা করেছি আপনার ভুল ভাঙানোর, আমার ভালোবাসাটা বোঝানোর। কিন্তু পারিনি। সেদিন বলেছিলাম ভালোবাসার দাবি নিয়ে আর কখনো আপনার সামনে আসব না, কিন্তু তবুও আপনার কাছে আসার পাপ আমি করে ফেলেছি। কেন জানেন? ভীষণ ভালোবাসি আপনাকে। ভালোবাসার কোনো পরিমাপ বা সীমা যদি থাকত, তাহলে হয়তো আপনার প্রতি আমার ভালোবাসা সীমাহীন হতো। আমার প্রতিটা নিঃশ্বাস জানান দেয় আমি আপনাকে কতটা ভালোবাসি। কিন্তু আমি জানি না ঠিক কোনো কারণে আপনি আমাকে ভালোবাসেন না, উল্টো ঘৃণা করেন। প্রিয়জনের অবহেলা সহ্য করে কি করে বাঁচতে হয় আমার জানা নেই। তবে আপনাকে আর কখনো কষ্ট দেব না আমি। ভালো থাকবেন। আজ শেষবারের মতো ওয়াদা করছি, ভালোবাসার দাবি নিয়ে আর কখনো আপনার সামনে আসব না। কথা কাঁদতে কাঁদতে খান বাড়ি থেকে বেরিয়ে যায়। এতক্ষণ নীলের ঘরে দাঁড়িয়ে নীলের সাথে কথা বলছিল কথা।
নীরবের হঠাৎ করে বিয়ের কথা তোলায় নীল ভুল বুঝেছে, সেটা কথা ভালো করেই বুঝেছিল। তাই নীলের পিছে ছুটে গিয়েছিল তার ভুল ভাঙানোর জন্য। কিন্তু প্রতিবারের মতো এবারও সেই অবহেলা আর অপমানই ফিরে পেল কথা। সেন্টার টেবিলে রাখা ফুলদানিটা হাতে নিয়ে সজোরে ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারল নীল। বিকট শব্দ করে কাঁচটা ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। প্রচণ্ড রাগ হচ্ছে তার, এতটা বাজে ব্যবহার সে কি করে করতে পারল কথার সাথে। যেই মেয়েটা তাকে এতটা ভালোবাসে তাকেই কেন সে বারবার এত কষ্ট দেয়? কেন সে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না? কথাকে সে নিজেও ভালোবাসে, তাহলে কেন সে কথাকে আপন করে নিতে পারে না? কেন বারবার কথাকে অপমান করে তাড়িয়ে দেয়? এতটা কঠোর তো সে ছিল না কখনো। তাহলে কেন কথার বেলাতেই এত রুড? বুকের বা পাশটা অসম্ভব রকম জ্বালা পোড়া করছে নীলের। ইচ্ছে করছে এই মুহূর্তে কথাকে বুকে জড়িয়ে নিতে। কাব্য এর সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে সে কথাকে আর নিজেকে অনেক কষ্ট দিচ্ছে। আচ্ছা, কাব্য তো তার ছোটবেলার বন্ধু, সে কি বুঝবে না তার আর কথার সম্পর্কটা? একবার একটু স্বার্থপর হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কথার ভালোবাসায় সাড়া দিল তো কোনো অন্যায় হবে না। আর অন্যায় হলেও সব শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত নীল। আর সহ্য করতে পারছে না সে। খুব কষ্ট হয় তার কথাকে কষ্ট দিতে, কথার থেকে নিজেকে দূরে রাখতে। সব কষ্টের সমাপ্তি আজকেই করবে নীল। আর ভাবাভাবি নয়, আজকেই কথার কাছে ক্ষমা চাইবে সে। হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায় নীল। নীল দাঁড়া, রাজীব বাবাজির বাড়ি গিয়ে এই জিনিসগুলো দিয়ে আয়। তোর বাবা তোকে এখনই যেতে বলেছেন। নয়নতারা বেগম, মা আমার একটু তাড়া আছে। নীরবকে পাঠাও। এই বাড়ির বড় ছেলে তুই। তোর বাবার শরীর ভালো না, তাই তোকে যেতে বলেছে। নীরব হলো ছোট। নীরব গেলে ব্যাপারটা খারাপ দেখায়। তুই যা। মা এখানে বড় ছোট এর কি হলো? নীরব আর আমি দুজনেই খান বাড়ির ছেলে, এতে সমস্যার কি আছে? মেয়ের শ্বশুরবাড়ি বলে কথা, এত বেশি বুঝিস না। তোর বাবার পর এ বাড়ির কর্তা তুই, তাই তোকেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, রূপাকে দিয়ে জিপে রাখাও সব জিনিস, আমি জিপের চাবি নিয়ে বেরুচ্ছি। কথার সাথে দেখা করতে গিয়েও যেতে পারল না নীল কাজের জন্য। এদিকে সারা রাস্তা কান্না করতে করতে বাড়ি ফিরেছে কথা। ভীষণ কষ্ট হচ্ছে তার। নীলের অপমান, অবহেলা, ভালোবাসার ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছে না। এই অসহ্য যন্ত্রণা তার ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। এই মুহূর্তে তার যন্ত্রণা না কমলে সে আর ঠিক থাকতে পারবে না। কি করবে কিছু দিশা পাচ্ছে না। বারবার মাথায় ঘুরছে এই যন্ত্রণা কমাতে হবে। দিশাহীনভাবে তার অস্থির মন ছুটে চলছে। কি রেখে কি করবে সে জানে না। অস্থির হয়ে বাবা মার ঘরে ছুটে গেল কথা। কিছু একটা খুঁজছে সে, তার শান্তি প্রয়োজন। হয়তো ঘুমালে ভিতরের অস্থিরতাটা কমে যাবে। কিন্তু দুচোখের কোণায় ঘুম নেই। ঘুমের ঔষধ লাগবে। তাই বাবার ঘরে ঘুমের ঔষধ খুঁজছে কথা। কিছুক্ষণ খোঁজার পর ঘুমের ঔষধের পাতা খুঁজেও পেল। বেশি ঔষধ নেই, 3টা ট্যাবলেট আছে। কথা ঔষধের পাতা নিয়ে তার ঘরে ঢুকে দরজা ভিতর থেকে আটকে দিল। ঔষধের পাতা থেকে একটা ঔষধ বের করে খেয়ে নিল। ঔষধের পাতাটা নিচে ফেলে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। ঘুম আসছে না, অশান্তিও কমছে না। কথা ঝট করে বিছানা থেকে উঠে বাকি 2টা ট্যাবলেটও খেয়ে নিল। আমাকে ক্ষমা করে দিও আব্বু আম্মু ভাইয়া। আমি তোমাদের যোগ্য সন্তান হতে পারিনি। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। জানি তোমাদের সাথে অন্যায় করছি, কিন্তু বিশ্বাস করো আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও। ভালোবাসা মানুষকে কি থেকে কি বানিয়ে দেয়। এই ভালোবাসা তো আমার আত্মসম্মানটাও শেষ করে দিল।
আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে এই ভালোবাসা, তবুও ভুলতে পারছি না নীলকে। ভালো থাকবেন নীল, আর জ্বালাতন করব না। ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে ঘুমের দেশে পাড়ি দিচ্ছি। এটাই কি আমার শেষ নিদ্রা? এরপর কি আর ঘুম ভাঙবে না? আমি যদি মরে যাই তখন কি নীল বুঝতে পারবে আমার ভালোবাসাটা? 2 ঘন্টা পর কথাদের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল। হাতে একটা বড় শপিং ব্যাগ, যার মধ্যে রয়েছে একটা নীল শাড়ি, অনেকগুলো কাচের চুড়ি, একটা কাজল আর এক গুচ্ছ কদম। সবকিছুই কথার জন্য এনেছে সে। কথার কাছে তার পূর্ব ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছে সে। তার করা অপমান শুধু একটা শরীর মাধ্যমে মুছে ফেলা যাবে না সে জানে। কিন্তু সে অসহায় ছিল। কথাকে সেদিন নীরবের সাথে ওই অবস্থায় দেখে কিছুতেই রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। আজকেও নীরব আর কথাকে একসাথে দেখে সে আহত হয়েছে। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরেই আজও কথাকে যা নয় তা বলেছে। তবে আজ সে তার সব ভুল শুধরে নেবে। কথার প্রতি তার করা সব অন্যায়ের জন্য সে ক্ষমা চাইবে। ততদিন সে অপেক্ষা করবে যতদিন না কথা তাকে ক্ষমা করতে সক্ষম হচ্ছে। এবার নীল আদাজল খেয়ে মাঠে নামবে কথার ভালোবাসা পুনরায় অর্জন করার জন্য। কথার সেই চাঞ্চল্যতা নীলের ফিরে চাই। এর জন্য সে সব করতে প্রস্তুত। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে নীল কলিং বেলে চাপ দেয়। একবার কলিং বেল চেপে মিনিট 2 মতো সে অপেক্ষা করে। কিন্তু ভিতর থেকে কেউ দরজা না খুললে নীল আরও একবার কলিং বেল বাজায়। কিন্তু এবারও কেউ দরজা খুলে না। কেন যেন নীলের মনে কু ডাকছে। কিছু একটা গরমিল হয়েছে। এই সময় কথা আর কলি বেগমের বাসায় থাকার কথা। তাহলে কেন দরজা খুলছে না? কথাকে পাজাকোলে নিয়ে হন্তদন্ত হয়ে হসপিটালের করিডোর দিয়ে ছুটে চলছে নীল। পিছনে পিছনে কলি বেগমও ছুটে আসছে আর্তনাদ করতে করতে। নিস্তেজ হয়ে পড়ে থাকা কথাকে দেখে নীলের বুকের ভিতর যেন আগুন জ্বলছে। বারবার নিঃশ্বাস আটকে আসছে নীলের। কিছুক্ষণ আগে কথাদের বাড়ির সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেও যখন কেউ দরজা খুলে না তখন নীলের সন্দেহ হয় কোনো একটা অঘটন ঘটেছে। হাতের ব্যাগটা নিচে রেখে দরজা ধাক্কা দেওয়ার কথা চিন্তা করতে করতেই কলি বেগম ভিতর থেকে দরজা খুলে দেয়। ক্রন্দনরত অবস্থায় কলি বেগমকে দেখে নীলের মনের সন্দেহটা আরও গাঢ় হয়ে যায়। বুকের মধ্যে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে নীলের। বারবার মন বলছে তার কথা ঠিক নেই। নীল, কথাকে বাঁচা বাবা, আমার কথা মাকে বাঁচা। কলি বেগমের কথা শুনে যেন নীলের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এমন কিছু তো সে কোনো দুঃস্বপ্নেও চিন্তা করেনি। নীল, আমার মেয়েকে বাঁচা। ওর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। প্রায় আধা ঘন্টা যাবৎ দরজা ধাক্কাচ্ছি কিন্তু কথা সাড়া দিচ্ছে না। কিছু একটা কর। কাব্য ওর বাবার সাথে গেছে। তুই আমার মেয়েকে বাঁচা। আমার মন কু ডাকছে। নিশ্চিত কথার কিছু হয়েছে। নীল কলি বেগমের দিকে এক নজর তাকিয়ে কিছু না বলে হাতের ব্যাগটা মেঝেতে ফেলে বিদ্যুৎ গতিতে কথার ঘরের দিকে ছুটল। ডানবাম না দেখে সজোরে কয়েকটা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকল নীল। ভিতরে ঢুকে যা দেখল তার জন্য নীল বা কলি বেগম কেউই প্রস্তুত ছিল না। কথা নিস্তেজ হয়ে বিছানার সাথে লেপ্টে আছে। পাশেই ঘুমের ঔষধের পাতাটা পড়ে আছে। নীল এর যা বোঝার সে বুঝে নিয়েছে। তার ভিতর ঝড় শুরু হয়ে গেছে। মনে মনে শুধু আল্লাহকে ডাকছে সে, যাতে এই ঝড় তার কথাকে তার কাছে থেকে কেড়ে না নেয়। কলি বেগম কান্নাকাটি করে মুহূর্তেই পুরো বাড়ি মাথায় করে নিয়েছে। নীল কলি বেগমকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে কথাকে পাজা কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। নষ্ট করার মতো আর 1 মিনিট সময় তার হাতে নেই। কথাকে যে করেই হোক বাঁচাতে হবে। এটাই তার বর্তমান লক্ষ্য। কলি বেগম নীলের সাথে জিপে বসে পড়ল কথার মাথা তার কোলে নিয়ে।
নীল পাগলের মতো ড্রাইভ করছে আর বারবার পিছন দিকে তাকিয়ে কথাকে দেখছে। কথাদের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব প্রায় 20 মিনিট, কিন্তু আজ যেন পথ শেষ হচ্ছে না। যদিও নীল 8 মিনিটের মধ্যেই হাসপাতালে পৌঁছে গেছে, কিন্তু তবুও তার মনে সংকোচ রয়ে গেছে যে সে দেরি করে ফেলেছে। কথাকে ভর্তি করা হয়েছে। কলি বেগম হাসপাতালের করিডোরে বসে কান্নাকাটি করছে আর কিশোর সাহেবকে ফোন করছে। নেটওয়ার্ক সমস্যার জন্য কিশোর সাহেবের ফোন লাগছে না। সময়টা দুপুরের, কিন্তু আকাশ কালো মেঘে ঢেকে আছে। দেখে মনে হচ্ছে সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি। হাসপাতালের ছাদে হাঁটুতে বসে কান্না করছে নীল। ছেলেদের নাকি কাঁদতে নেই, কিন্তু নীল আজ এই অপরাধটা করছে। কিভাবে সে তার কান্না আটকাবে, তার জন্যই তো কথার এই অবস্থা। এতটা নিষ্ঠুর সে কিভাবে হতে পারল? কিভাবে কথাকে সে এত কষ্ট দিল? কথার ভালোবাসাকে সবসময় সে দূরে ঠেলে দিয়েছে। যা নয় তা বলে অপমান করেছে। হাজার অপমান সত্ত্বেও কথা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। আর সে কি না আজ কথার এই অবস্থার জন্য দায়ী? আজ যদি কথার কিছু হয়ে যায়, সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। আমার পাপের শাস্তি আমার কথাকে দিও না আল্লাহ। আমার কথাকে আমার কাছে ফিরিয়ে দাও। আর কখনো কথাকে কষ্ট দেব না, আমি ওয়াদা করছি। আমার কথাকে সুস্থ করে তোলো। বিনিময়ে আমার জীবন নিয়ে নাও, যা শাস্তি ইচ্ছা আমাকে দাও। আমার বাকি জীবন কথার পায়ের কাছে কাটাতে হলেও আমি রাজি। শুধু আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও। নীলের আর্তনাদে যেন আকাশও বারবার কেঁপে কেঁপে উঠছে। বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি অনাগত ঝড়ের জানান দিচ্ছে। নীলের মনের মতো প্রকৃতিও অন্ধকারে ছেয়ে আছে। নীলের অস্থির অশান্ত মনকে শান্ত করতে এখন কথার স্নিগ্ধতা প্রয়োজন। একবার কথাকে বুকে জড়িয়ে না নিতে পারলে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে তার। ছাদ থেকে নেমে কথার কেবিনের বাইরে যেতেই ডাক্তার আর কলি বেগমের কথা শুনতে পায় নীল। আমার মেয়ে কেমন আছে ডাক্তার? চিন্তার কোনো কারণ নেই। হয়তো ঘুমের ঔষধ খেয়েছিল, তবে এখন সুস্থ আছে। কিছুক্ষণ পর বাড়ি নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। আমি কি কথাকে দেখতে পারি? হ্যাঁ, অবশ্যই। কলি বেগম কথার কাছে চলে গেলে নীল দৌড়ে এসে রুমের বাইরে দাঁড়ায়। ভিতরে ঢুকতে গিয়েও নীলের পা থেমে যায়। আজ কথার এই অবস্থার জন্য শুধুমাত্র সে দায়ী। সে কিভাবে কথার সাথে চোখ মেলাবে? জানালার কাছ দিয়ে অবচেতন কথার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে নীল। তার অজান্তেই 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ দিয়ে। হয়তো এই অশ্রুর কারণ সে জানে। সে নিজেও তো কথাকে ভালোবাসে। নীলের ভাবনার সুতো কাটে কলি বেগমের ডাকে। কথার জ্ঞান ফিরেছে। কলি বেগমের চোখে মুখ থেকে দুশ্চিন্তার ছাপটা কেটে গেছে। কথার জ্ঞান ফেরাতে নীল যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। কিন্তু সেই সাথে এক অজানা কষ্ট তাকে জাকড়ে ধরছে। কথা একবারের জন্যও নীলের দিকে তাকায়নি। কথাকে দেখে মনে হচ্ছে নীল তার সামনে উপস্থিত নেই। একবার নীলের দিকে তাকালে হয়তো তার অশ্রুভেজা চোখজোড়া কথার চোখে পড়ত। নীল আকুতি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে কথার দিকে, কিন্তু কথা ভুলেও তার দৃষ্টি নীলের দিকে ফেলছে না। কিছুক্ষণ কথার দিকে অস্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে নীল বাইরে চলে গেল। বুকের বা পাশে ঝড় বয়ে যাচ্ছে তার। কথার অবহেলা কিভাবে মেনে নেবে সে? তবে তাকে যে এই কষ্ট মেনে নিতেই হবে। একই কষ্ট সে এতদিন কথাকে দিয়ে এসেছে। এখন হয়তো তার পালা সহ্য করার। সন্ধ্যার আগ দিয়ে কথাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়। কাব্য আর কিশোর সাহেবকে কলি বেগম আর কিছুই জানাননি। হাসপাতালে সবকিছু নীলই ম্যানেজ করে নিয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফেরা অবধি কথা নীলের সাথে ভালো মন্দ কোনো কথাই বলেনি। নীল কথাকে জিপ থেকে নামাতে গেলে কথা বাধা দেয়। আমি এখন ঠিক আছি, হেঁটে যেতে পারব।
কথা ডাক্তার তোকে নড়তে চড়তে মানা করেছে। কলি বেগম, কিন্তু আমি হেঁটে যেতে সক্ষম। নীল সাহায্য করছে, তাতে তোর সমস্যাটা কি বলতো? নীল, তুই একটু কথাকে ভিতরে দিয়ে যাত। আমি বাড়িতে যাচ্ছি। কলি বেগম বাড়ির সদর দরজা খুলে ভিতরে চলে গেলেন। কথা নীলের বিপরীত দিকে বেঁকে বসে আছে। এদিকে ঘুর, নামাতে হবে তোকে। তুমি। সরি, আপনি সরুন, আমি নামতে পারব। বেশি বুঝিস না, বলেছি তো আমি নামাবো। ঘুর এই দিকে। আমিও তো একবার বলেছি যে আমি একাই পারব। বড্ড বেশি বড় হয়ে গেছিস মনে হচ্ছে, সব একা করতে শিখে গেছিস। শিখতে হয়। নির্লজ্জের মতো কদিন আর অন্যের আশায় বসে থাকব? হুম। নীল জোর করে কথাকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। ছাড়ুন আমাকে, এসব কি অসভ্যতামি? ছাড়ুন বলছি। ছাড়ার জন্য তো ধরিনি, এবার যখন ধরেছি আর কোনো ছাড়াছাড়ি নেই। কথা আর কিছু না বলে রাগী চোখে তাকিয়ে রইল নীলের মুখপানে। কথা যতই রাগ দেখাচ্ছে, নীল যেন সবটা শুষে নিচ্ছে একটা ম্লান হাসি দিয়ে। এটাও কথার কাছে চরম বিরক্তির মনে হচ্ছে। কথা তো এমন রুক্ষ ব্যবহার করছে যাতে নীল কষ্ট পায়, কিন্তু নীল কেন কষ্ট পাচ্ছে না। নীল কথাকে তার ঘরে শুইয়ে দিয়ে কথাদের বাড়ি থেকে চলে যায়। কলি বেগম কথার মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে সবার জন্য রান্না করার জন্য চলে যায়। বিছানার সাথে লেপ্টে আছি, বেশ কিছুক্ষণ ঘুম হয়েছে আজ, তবুও ভিতরের জ্বালা পোড়াটা কমছে না। কে যেন বলেছিল ঘুমালে কষ্ট কমে যায়। সেই লোকটাকে আজ হাতের কাছে পেলে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দিতাম। হ্যাঁ রে ভাই, তোরা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে কি লাভ পাস? কষ্ট তো কমলই না আমার, উল্টো অপরাধ বোধ করে খাচ্ছে। 2 বছরের ভালোবাসার জন্য আমি আমার জন্মদাতা মা বাবাকে কষ্ট দিতে যাচ্ছিলাম। আমার মা বাবা ভাইয়া এরাই তো আমার জীবন। আমার কিছু হয়ে গেলে সবচেয়ে বেশি কষ্ট এদেরই হতো। তখন আমি কিভাবে ক্ষমা করতাম নিজেকে? বিছানা ছেড়ে উঠে আস্তে আস্তে আম্মুর কাছে গেলাম কিচেনে। আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। কি হলো, উঠে এলি যে? আর একটু শুয়ে থাক, শরীরটা ভালো না। তুমি একবারও জিজ্ঞেস করলে না আমি কেন ঘুমের ঔষধ খেয়েছিলাম? না, কারণ আমি জানতাম কিছুক্ষণ পর তুই নিজ থেকে আমাকে সব খুলে বলবি। এত বিশ্বাস কেন করো আমাকে? আমি তোমাদের বিশ্বাসের যোগ্য নই। কে বলেছে এই কথা? আমার কথা মার মতো ভালো মেয়ে আর কয়টা আছে শুনি? সরি মা, ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আমি জানি। যা, এখন একটু বিশ্রাম নে, একটু পরে খাইয়ে দেব। কথা কিচেন থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই একটা শপিং ব্যাগ নিচে পড়ে থাকতে দেখে তুলে নিল। কিছু একটা ভেবে কথা ব্যাগটা নিয়ে তার ঘরে চলে গেল। ঢুলু ঢুলু শরীরের বিছানার উপর বসে ব্যাগ থেকে একে একে সব জিনিস বের করতে লাগল। প্রথমেই ব্যাগ থেকে অনেকগুলো নীল কাচের চুড়ি বের করল কথা। তারপর নীল শাড়ি আর কাজলটাও বের করল। কদমের গুচ্ছটা মলিন হয়ে গেছে, ঠিক যেমন কথা মলিন হয়ে গেছে। অন্য সময় হলে হয়তো জিনিসগুলো দেখে কথা খুশিতে লাফিয়ে উঠত, কিন্তু এখন এই জিনিসগুলো দেখে তার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এবার আর সে নীলের ভালোবাসার সামনে তার আত্মসম্মানকে বিসর্জন দিবে না। অনেক অপমানিত হয়েছে সে, এখন আর অপমান সহ্য করার মতো শক্তি তার মধ্যে অবশেষ নেই। যতই নিজেকে শক্ত করুক, তার মনে নীলের জন্য ভালোবাসা তো আজও আগের মতোই আছে। সেই ভালোবাসা তো বিন্দুমাত্র কমেনি। হ্যাঁ, সেই ভালোবাসার সাথে জমা হয়েছে একরাশ ঘৃণা অথবা অভিমান। পরম যত্নে জিনিসগুলো ব্যাগে ভরে ধীর পায়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো কথা। সামরক বৃষ্টি হচ্ছে মুষলধারে। রাতের আকাশ আর কথা হয়তো পাল্লা দিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে।
কিন্তু যার জন্য এই চোখের পানি ফালাচ্ছে সে কি আদৌ এই পানির যোগ্য? না, সেই মানুষটা তো সবসময় তাকে অপমানই করেছে, কখনো ভালোবাসেনি। তাহলে কেন এত কিছুর পরেও কথা নীলকে মন থেকে সরাতে পারছে না? হয়তো এটাই ভালোবাসা। নির্লজ্জতার শেষ সীমা হল ভালোবাসা। আমাদের বাড়ির ঠিক সামনে আমার ব্যালকনি বরাবর কোনো এক ছায়ামূর্তি একটা জিপে হেলান দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে। আমার দূরের দৃষ্টি একটু দুর্বল, লোকটার চেহারা স্পষ্ট দেখতে পারছি না, কিন্তু আমি জানি লোকটা নীল। নীলকে চেনার জন্য আমার স্পষ্ট দৃষ্টির প্রয়োজন নেই, চোখ বন্ধ করেও আমি উপস্থিতি টের পাই। নীল এভাবে বৃষ্টিতে ভিজছে, নিশ্চিত পরদিন তার জ্বর হবে, কিন্তু তাতে আমার কিছু আসবে যাবে না। এই তুচ্ছ আবেগ আমি ঝেড়ে ফেলে দিয়েছি আমার মন থেকে। সত্যি কি ফেলে দিয়েছি? হাতে রাখা শপিং ব্যাগটাও নীলের দেওয়া। আমি কি এতটাই নিম্ন স্তরের হয়ে গেছি যে এত অপমান সহ্য করে তার দেওয়া উপহার নেব? এতটা তুচ্ছ নই আমি, আর এটা নীলকে বুঝতে হবে। তার দেওয়া অপমানগুলো আপন করে নিয়েছি। এখন আর এসব উপহার চাই না। কথা তার হাতের ব্যাগটা নিজের সমস্ত শক্তি দিয়ে নিচে ফেলে দিল। বৃষ্টি হওয়ার দরুন বাগানে কাদা জমেছিল। শাড়িটা আর কদমের গুচ্ছটা উড়ে কাদায় গিয়ে পড়ল। কাচের চুড়িগুলো নিচে পড়ে ঝনঝন শব্দে ভেঙে চুরমার হয়ে গেল। দূরে দাঁড়িয়ে নীল সবটাই দেখছে। কথার দৃষ্টির সাথে সাথে মনে অবস্থাটাও নীল বুঝতে পারছে। যদিও এভাবে শাড়িটা ফেলে দেওয়াতে নীলের ভীষণ কষ্ট লাগছে, কিন্তু সে সব কষ্ট সহ্য করতে প্রস্তুত। কথার প্রতি সে অনেক অন্যায় করেছে। তার করা সব অপমানের ফলস্বরূপ এটুকু তার পাওনা। সব কষ্টের পর সে তার কথার ভালোবাসা পুনরায় ফিরে পাবে। নীলের দেওয়া সব জিনিস ফেলে দিয়েও শান্তি পাচ্ছি না। বুকের বাম পাশের চিনচিনে ব্যথাটা কমছে না, দুচোখের পানিও থামছে না। কিন্তু নীলকে আমি আমার চোখের পানি দেখাবো না। তার সামনে আর দুর্বল হব না। চোখের পানি মুছে নিয়ে ঘরের ভিতরে চলে এলাম। হয়তো নীল এখনো রাস্তায় দাঁড়িয়ে ভিজছেন, হয়তো না, কিন্তু আমি আর তার চিন্তা করব না। ড্রেসিং টেবিলের সামনে পড়ে থাকা হ্যান্ডব্যাগটা দেখে তানিয়া আপুর বিয়ের দিনের কথা মনে পড়ে গেল। বিয়ের দিন আপুর আলমারি থেকে পড়ে যাওয়া একটা চিরকুট রেখেছিলাম ব্যাগটাতে। এতদিন নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে এই কথাটা ভুলেই গিয়েছিলাম। ব্যাগ থেকে চিরকুটটা বের করে পড়া শুরু করলাম। বেশি না, মাত্র 2-3টা লাইন লেখা। প্রিয় তানু, চলো পালিয়ে যাই দূরে কোথাও, যেখানে সমাজের কোনো ধরা বাঁধা নিয়ম থাকবে না। থাকবে না কোনো ভেদাভেদ। থাকব শুধু তুমি আমি, আর আমাদের ছোট্ট একটা ভালোবাসায় পরিপূর্ণ সংসার। তোমার কাব্য। দেয়ালের সাথে ঠেস দিয়ে 2 বাহু চেপে ধরে আমার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল নীল। নীলের এমন আকস্মিক আক্রমণে পাথরের মতো জমে গেছি। পুরো মাথা হ্যাং হয়ে আছে আমার। নীল আমাকে এভাবে জোর করে কিস করেছেন। সত্যি কি মানুষটা নীল? কেন যেন বিশ্বাস হচ্ছে না। নীল তো এমন না, তার দ্বারা এমন কিছু আমি স্বপ্নেও আশা করিনি। আর সে কি না নির্দ্বিধায় এই কাজটা করে যাচ্ছে। নীলের প্রতি ঘৃণায় আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। নীলের বাহুডোর থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু যতই নিজেকে ছাড়াতে চাচ্ছি ততই শক্ত করে আঁকড়ে ধরছে নীল। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও নিজেকে নীলের বাহুডোর থেকে ছাড়াতে পারলাম না। নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে। দুচোখ বেয়ে পানি পড়ছে আমার, কিন্তু নীলের সেদিকে কোনো হুঁশ নেই। এদিকে অনেকক্ষণ হয়ে যাওয়াতে আমার দম বন্ধ হয়ে আসছে। হয়তো আর কিছুক্ষণ এভাবে থাকলে নীলের বুকেই মরে যাব। হঠাৎ নীল আমাকে ছেড়ে দিল না। আমি কান্না জড়ানো চোখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আর নীল নেশা লাগানো দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছেন।
এই মুহূর্তে নীলকে খুন করতে পারলে হয়তো আমার ভিতরের রাগটা কমত, কিন্তু সেটাও করতে পারছি না। আচমকা নীল আমাকে তার বুকে জড়িয়ে নিলেন। এবার যেন আমার রাগের বাঁধ ভেঙে গেছে। এতক্ষণ আমার ঠোঁটের উপর হামলা চালিয়ে কি মনের স্বাদ মিটেনি যে আবার এভাবে জড়িয়ে ধরেছে। কি করছেন? ছাড়ুন আমাকে। এসব অসভ্যতামির মানে কি? ছাড়ুন বলছি। নীল, ছাড়ুন আমাকে। এভাবে কেউ দেখলে আপনার কিছু না হলেও আমি কাউকে মুখ দেখাতে পারবো না। নীল আরও শক্ত করে কথাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলল, বলেছিলাম না এইবার যখন ধরেছি আর কোনো ছাড়াছাড়ি হবে না। আর এসব অসভ্যতামি নয় সোনা, এটা আমার ভালোবাসা। ছি, এই আপনার ভালোবাসা? ভালোবাসা মানে কি শুধুই শারীরিক চাহিদা? আমাকে ভালোবাসার মানে বুঝাতে গেলে যে আবারও আমার প্রেমে পড়ে যাবি? তোর কি মনে হয় অভিমান করে শাড়ি ফেলে দিলই আমি কষ্ট পেয়ে যাব? কখনোই না। আমাকে ভালোবাসতে শিখিয়েছিস, এখন আমার ভালোবাসা নিতে শিখে যা। ছাড়ুন বলছি আমাকে। না, ছাড়ব না। আমাকে নিজের নেশায় ফেলে দিয়ে এখন আমার থেকে দূরে সরে যাচ্ছিস। ততক্ষণ তোকে ছাড়ব না যতক্ষণ না আমার অশান্ত মন শান্ত হচ্ছে। প্লিজ ছাড়ুন আমাকে। কেন বুঝতে পারছেন না? কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। দেখলে দেখুক, সবাইকে বলে দেব আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি না। ভালোবাসিস না? কথাকে ছেড়ে দিয়ে কথার দুই বাহু ধরে বলল নীল, না, আমি আপনাকে ভালোবাসি না। কালকে সকালেও হয়তো তুই বলেছিলি আমাকে ভালোবাসিস। হ্যাঁ, বলেছিলাম। আর সাথে এটাও বলেছিলাম আর কখনো ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে আসব না। এবার ভালোবাসার দাবি নিয়ে আমি তোর সামনে আসব। একবার নয়, বারবার আসব। আর তোকে সেই ভালোবাসার ডাকে সাড়া দিতেই হবে। কথাকে আবারও নিজের সাথে মিশিয়ে নিল নীল। এমনটা কখনোই হবে না। আমি আপনাকে আর ভালোবাসি না। তুই আমাকে আগেও পাগলের মতো ভালোবাসতি আর এখনো ভালোবাসিস। শুধু তোর ভালোবাসায় অভিমানের মরিচা ধরে গেছে। সমস্যা নেই, আমার ভালোবাসা দিয়ে তোর সব অভিমান দূর করে দেব। নীল এই সব কথাগুলো আমাকে জড়িয়ে ধরেই বলছিলেন। নীলের হাতের বাঁধন একটু শিথিল হয়ে এলেই তাকে নিজের থেকে সরিয়ে তার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল ম। নীল গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি মনে করেন আপনি নিজেকে? আমাকেই বা কি মনে হয় আপনার? রাস্তার মেয়ে আমি, নাকি সত্যি কোনো পতিতা? পতিতা বলে গালি দিয়েছিলেন আপনি আমাকে। ভুলে যাইনি কিছুই। আপনার জন্য নিজের জীবন নষ্ট করতে বসেছিলাম আমি। আপনার মতো একটা ইমোশনলেস পাথরের জন্য আমি আমার জীবন দিতে বসেছিলাম। কিন্তু এখন আর সেই আগের মতো বোকামি করব না। আপনাকে আর কখনোই ভালোবাসব না আমি। কখনোই না। শ্রাবণের প্রতিটি মেঘের মতো তুই আমারই থাকবি। আর তোর সকল অভিযোগ শোনার জন্য আমি তোর পাশে আছি। কথাগুলো বলে নীল একটা মুচকি হাসি দিয়ে আমার কপালে তার ঠোঁট ছুঁয়ে দিল। না, এসব আমি সহ্য করতে পারছি না। নীলকে একটা ধাক্কা দিয়ে আমার সামনে থেকে সরিয়ে তার ঘর থেকে বেরিয়ে এলাম। কাল রাতে কাব্য ভাই আর তানিয়া আপুকে লেখা চিঠিটা পড়ার পর থেকে রাতে আর ঘুমোতে পারিনি। আব্বু আর কাব্য ভাইয়া ফুপি আম্মুর বাড়িতে গিয়েছিল, রাতে আর ফিরেনি। তাই ভাইয়াকেও কিছু জিজ্ঞেস করতে পারিনি। ভেবে রেখেছিলাম সকাল হতেই তানিয়া আপুকে সব জিজ্ঞেস করব। সেই জন্যই সকাল সকাল খান বাড়িতে এসেছিলাম। কিন্তু দোতলায় উঠতেই নীল এসব কিছু করে বসলেন। অসহ্য, জাস্ট অসহ্য। এই লোকটা দিন দিন আমার বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। একদিন সত্যি এই লোকটাকে আমি খুন করব। পরে না হয় ভালো উকিল ধরে জেল থেকে ছাড়া পাব। নিতুর ঘরে গিয়ে ধপ করে বিছানার উপর বসে পড়লাম। রাগ নিয়ন্ত্রণের জন্য জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি, কিন্তু উপকার পাচ্ছি না।
নীলের বাচ্চার সাহস কতবার আমাকে এভাবে জোর করে কিস করল। চর খাওয়ার পরেও আবার দাঁত কেলানো হচ্ছিল। লাইফের প্রথম চুমু নিয়ে একটা মেয়ের কত জল্পনা কল্পনা থাকে, আর আমার সেই কল্পনাতে নর্দমার পচা পানি ফেলে দিল। উফ অফ, কি গো ভাবি, বসে বসে কি ভাইয়ার সাথে বাসরের স্বপ্ন দেখছ নাকি? নিতু, চুপ পেতনি, একদম বাজে বকবি না। এই কথা, এদিকে তাকাতো। এ মা, তুই স্বপ্নে কি করছিলি বলতো? কি কি বলছিস এসব? আমাকে বোকা বানাস না। তোর ঠোঁট ফুলে আছে, আবার কোনায় রক্ত লেগে আছে। সত্যি করে বলতো নীল ভাইয়া তোকে কিস টিস করে নিত? মরেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম নীল কিস করার সময় কামড় বসিয়ে দিয়েছিলেন। আর সেটা কি না নিতু দেখে ফেলল। এখন কি হবে? চুপ করে আছো কেন ভাবি বলো? ভাইয়া বুঝি আদর করে দিয়েছে? পাকনামো হচ্ছে তাই না? তোর ভাইয়া যেই নিরামিষ। আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, আর কিছু হয়নি। যদিও বিশ্বাস করার বিন্দুমাত্র ইচ্ছা নেই, তবুও মানছি। এই কথা জানিস তুলির বিয়ে ঠিক হয়ে গেছে? কি বলিস? কবে? কার সাথে? আরে কালকে হঠাৎ করে তুলিকে দেখতে এসেছিল। সেখানেই পছন্দ করে বিয়ের দিন তারিখ ঠিক করে রেখে গেছে। কিন্তু এত কিসের তাড়া ছিল? তুলির বয়স তো এখনো কম, আর কয়েকটা দিন যেতে পারত। কম কোথায়? এই সময়ই মেয়েদের বিয়ে দেয়। তাই বা আপু তো এই সময় গর্ভবতী ছিলেন। তানিয়া আপুর গায়ের রংটা একটু চাপা বিধায় এতদিন লাগল। তবুও একটু বেশি তাড়াহুড়া করে ফেলল। সামনে মাসেই ফাইনাল পরীক্ষা। শুনেছি পরীক্ষার আগেই নাকি বিয়ে হয়ে যাবে। কাজটা কি ঠিক হলো? বেঠিক হলেই বা কি করার, ফ্যামিলি ম্যাটার। আর তুই কালকে কোথায় ছিলি? সেই যে আমাদের বাড়ি থেকে গেলি, আর তো ফোনও করলি না। তেমন কিছুই না, একটু ব্যস্ত ছিলাম। কেমন আছিস কথা? তানিয়া। আরে তানিয়া আপু যে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। নিতু, তোকে ছোট মা ডাকছে। যা শুনে আয় কি বলছে। মাও না ডাকার আর সময় পায় না, কথা এসেছে একটু আড্ডা দেব তবুও। এত কথা বলিস না তো, যা জলদি, নয়তো ছোট মা রাগ করবেন। কেমন আছিস কথা? ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ। চাচি কেমন আছে? ভালো। আর চাচা? ভালোই। ওহ, আর সবাই ভালো আছে বাসায়? আচ্ছা তানিয়া আপু, দুলাভাইয়ের নামটা জানো কি? উনার নাম তো কাব্য। না মানে রাজীব। হ্যাঁ, তোমার বরের নাম রাজীব আর আমার ভাইয়ার নাম কাব্য। হ্যাঁ সেটাই। কাব্যর কি খবর, ভালো আছে তো? নিজের স্বামীর নাম তুমি কি করে ভুলতে পারলে? স্বামীর জায়গায় পরপুরুষের নাম কেন এলো তোমার মুখে? কথার তীরের মতো ছোড়া প্রশ্নে তানিয়া থতমত খেয়ে যায়। আসলেই তো বিয়ের পর স্বামীর নামের জায়গায় তার মুখ দিয়ে পরপুরুষের নাম বের হল। আসলে আমি, মানে, থাক আর বলতে হবে না। রাজীব ভাইয়া কেমন আছে তাই বলো। ভালোবাসে তো তোমাকে? হ্যাঁ ভালো আছে, অনেক ভালোবাসে আমাকে। আর তুমি? তুমি ভালোবাসো তাকে? ভালো না বাসার কি আছে? উনি আমার স্বামী। উত্তর পাইনি আমি। আচ্ছা ছাড়ো ওসব কথা। কাব্য ভাইয়াকে কেন ভালোবাসলে না? তানিয়া কিছু চুড়ি নাড়চাড়া করছিল, কথার করা প্রশ্নে চুড়িগুলো ঝনঝন করে মেঝেতে বিছিয়ে পড়ল। আর তানিয়া চমকে কথার দিকে তাকাল। এসব কি বলছিস? সব জেনে বুঝে অবুঝের মতো করছো কেন? কেন চলে গেলে না কাব্য ভাইয়ার হাত ধরে দূরে কোথাও? কেন দিল নিজের ভালোবাসাকে বিসর্জন? হুশ, আস্তে বল।
কেউ শুনতে পারলে আগুন লেগে যাবে আমার সংসারে। আর যেই আগুন তোমার আর কাব্য ভাইয়ার মনে জ্বলছে সেটা কিভাবে নেভাবে তুমি? এসব তোকে কে বলেছে কাব্য? কেউ বলেনি। তোমাকে দেওয়া কাব্য ভাইয়ার চিরকুটে লেখা ছিল। কেন করলে এই বিয়েটা আপু? কেন পালিয়ে গেলে না ভাইয়ার হাত ধরে? এই সমাজ আমার আর কাব্যর সম্পর্ক কখনোই মেনে নিত না রে কথা। আমি যে কাব্যর চেয়ে বয়সে বড়, এটা যে মানানসই না। আজকের সময়ে এসেও তোমার চিন্তাধারা এই ধরনের। কেন করলে সমাজের পরোয়া? তোমরা দুজন আলাদা হয়েছ, এতে সমাজের কেউ তো কষ্ট পাচ্ছে না। কষ্ট পাচ্ছ তুমি আর ভাইয়া। কাব্য আর আমার মধ্যে প্রেমের তো কোনো সম্পর্ক ছিল না, ছিল শুধু কিছু আবেগ, না বলা কিছু কথা, অপূর্ণতায় ভরা কিছু মোহ। হ্যাঁ, শুধুই মোহ, যেটা ভালোবাসার থেকে কম কিছু ছিল না। চুপ কর কথা। কাব্য আর আমার কোনো ভবিষ্যৎ ছিল না একসাথে। একবার চেষ্টা করেই দেখতে, হয়তো সুন্দর একটা ভালোবাসায় পরিপূর্ণ ভবিষ্যতের দেখা পেতে। সব ভালোবাসা পূর্ণতা পায় না কথা। কিছু কিছু অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী সময়ের পাতায় চাপা পড়ে যায়। কেন পূর্ণতা পায় না ভালোবাসা বলতে পারো? 4 আঙুলের এই ভাগ্য বড়ই কঠিন রে। কাব্যকে বলিস তার তানুকে ক্ষমা করে দিতে। তুমি কি ভাইয়াকে ভুলতে পারবে? আমি রাজীবকে ভালোবাসতে চাই নতুন করে। অন্তত এই উত্তরটা তো দাও। প্রথম প্রেম ভোলা যায় না কথা। শেষ নিঃশ্বাস অবধি মনের কোনো এক কোণায় ধুলোর আস্তরে পড়ে থাকে। কিন্তু নতুন করে ভালোবাসতে তো বারণ নেই। বারণ আছে, নতুন করে কারো প্রেমে পড়া বারণ আছে। তুমি আর কাব্য ভাইয়া যেই বোকামি করেছ সেটা আমি পারবো না করতে। কি বলছিস এসব? সব কথা নিজের মনে চেপে যা কথা। এসব জানাজানি হলে কেলেঙ্কারি হয়ে যাবে। কিসের কেলেঙ্কারি হবে? নিতু, কিছু না। কথা আর আমি এমনই রাজীবের কথা বলছিলাম। তানিয়া, নিতু, আমার শরীরটা ভালো লাগছে না, আমি বাসায় চলে যাচ্ছি। আরে হাড্ডা তো দেওয়াই হলো না। কথা। খান বাড়ি থেকে বেরিয়ে পাগলের মতো ছুটছি রাস্তা দিয়ে। কি সব বলল তানিয়া আপু এগুলো? সব ভালোবাসা পূর্ণতা পায় না। না, এটা হতে পারে না। দ্বিতীয়বার কাউকে ভালোবাসা অসম্ভব। নীল ব্যতীত অন্য কারো সাথে জীবনের এক মুহূর্ত কাটানোর কথাও আমি চিন্তা করতে পারি না। নীলকে না পেলে সারা জীবন একা কাটিয়ে দেব আমার একতরফা ভালোবাসাকে আগলে ধরে। তবুও অন্য কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারি না। রাস্তা দিয়ে ছুটতে ছুটতে আচমকা কথা রাস্তার ঠিক মাঝখানে একটা গাড়ির সামনে এসে পড়ে। গাড়ির ড্রাইভার ঠিক সময়ে ব্রেক কষায়, একটুর জন্য কথার অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। যদিও কথার চোট লাগেনি, কিন্তু তানিয়ার বলা কথাগুলোতে কথার কষ্ট দ্বিগুণ বেড়ে গেছে। নীলকে ছাড়া সে কিভাবে বাঁচবে সেটা চিন্তা করতেই রুহু কেঁপে উঠছে কথার। খান বাড়িতে নজরুল সাহেব, তাহেরা বেগম আর নয়নতারা বেগম সবাই একসাথে বসে আছেন। তাহেরা বেগম রাইসাকে কোলে নিয়ে খেলছেন আর নয়নতারা বেগম পাশে বসেই আমতা আমতা করছেন। কিছু বলতে চাও নয়ন? নজরুল সাহেব, আসলে বলছিলাম কি, আমাদের তো ব্যবসা বাণিজ্য বেশ ভালোই চলছে। আপনার পর তো সেগুলো নীল আর নীরবই দেখবে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। মূল কথাটা বলে ফেলো। বলছিলাম নীলের বিয়েটা করিয়ে দিল কেমন হয়? কি বলছিস তুই নয়ন? নীলের তো পড়া শেষ হয়নি এখনো। তাহেরা বেগম, আপা তোমার কথা ঠিক আছে, কিন্তু বিয়ে করিয়ে বউ আনলে বউ তো আর না খেয়ে মরবে না। অঢেল টাকা পয়সা আছে তাইবার আব্বুর। আমি বিষয়টা নিয়ে ভাবছি, কারণ ছেলে বড় হয়েছে। উল্টা পাল্টা কিছু করলে বংশের নাম খারাপ হবে। তুমি ঠিক বলছো নয়ন, তা মেয়েও তো দেখতে হবে। নজরুল সাহেব, মেয়ে আমার দেখাই আছে। আমার বোনের মেয়ে মুনতাহা,
ওকে আমার ভীষণ পছন্দ। আমি চাই আপনি আর আপাও মুনতাহাকে দেখেন, তারপর বলেন আপনাদের কেমন লাগে। তাহলে তুই আজকেই মুনতাহাকে আমাদের বাড়িতে আসতে বল নয়ন। আমরাও দেখি নীলের সাথে কেমন মানায় মুনতাহাকে। তাহেরা বেগম। বোনের মেয়ের সাথে নিজের ছেলের বিয়ের কথাটা উঠাতে পেরে নয়নতারা বেগম যেন হাফ ছেড়ে বাঁচলেন। যত দ্রুত নীল আর মুনতাহার বিয়ে দিতে পারবে সে তত দ্রুত কথাকে নীলের জীবন থেকে সরাতে পারবে। নীলের মতি গতি তার সুবিধের ঠেকেছে না। আজকে সকালেও কথা নীলকে একঘরে দেখেছে সে। চলবে।